আমি এই ভিডিওতে কথা বলবো গ্লোবাল ট্যালেন্ট ভিসাটা কি, কারা কারা এলিজিবল সেটা নিয়ে ব্রিফলি একটু বলবো, এবং কি কি সুবিধা পাওয়া যাচ্ছে সেটা নিয়ে কথা বলবো। এখানে কিভাবে করে অ্যাপ্লাই করতে হবে, কত টাকা পয়সা লাগবে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ নাবিলা ফারসিন অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট এভার ইউটিউব ভিডিও। আমি যদিও খুব বেশি একটা কমফোর্টেবল না এই ক্যামেরার সামনে এসে কথা বলতে, বাট স্টিল আই এম রেকর্ডিং দিস ভিডিও। এটা চিন্তা করে যে আমি যখন বাংলাদেশে ছিলাম, আমার জন্য যদি কোনো বড় ভাইয়া বা আপু এই ধরনের একটা ভিডিও বানাতো, আমার হয়তো ইউনিভার্সিটিকে লাখ লাখ টাকা দিয়ে একটা মাস্টার স্টুডেন্ট হিসেবে এই দেশে আসতে হতো না। আমি হয়তো এই দেশে সরাসরি গ্লোবাল ট্যালেন্ট ভিসা নিয়ে আসতে পারতাম। সো ইয়েস, আমি এই ভিডিওতে কথা বলবো গ্লোবাল ট্যালেন্ট ভিসা নিয়ে। মানে শুনতে অনেক ট্যালেন্টেড মনে হয়, বাট আসলে ওরকম না। দ্যাটস সামথিং আই এম গোনা এক্সপ্লেইন ইন দিস ভিডিও। গ্লোবাল ট্যালেন্ট ভিসাটা কি সেটা নিয়ে কথা বলবো ফার্স্টে, কারা কারা এলিজিবল সেটা নিয়ে ব্রিফলি একটু বলবো, এবং কি কি সুবিধা পাওয়া যাচ্ছে সেটা নিয়ে কথা বলবো এখানে। সো ফার্স্টলি গ্লোবাল ট্যালেন্ট ভিসাটা কি? সো ইউকে গভর্নমেন্ট যেটা চায় সেটা হচ্ছে গিয়ে, তুমি যদি বাংলাদেশে থাকো, তুমি যদি অস্ট্রেলিয়া থাকো, তুমি যদি ইন্ডিয়া থাকো, তুমি যদি নাইজেরিয়া থাকো, বা তুমি যে কোনো পার্টের মানে ওয়ার্ল্ডের যে কোনো পার্টে থাকো, এবং তুমি যদি খুব মানে ডিজিটাল টেকনোলজি নিয়ে তোমার একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, অথবা তুমি কোনো কোম্পানিতে কাজ করেছো যেখানে তোমার মেইন প্রোডাক্ট হচ্ছে গিয়ে একটা ডিজিটাল প্রোডাক্ট। যেরকম হোয়াট ইজ ডিজিটাল প্রোডাক্ট? ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে গিয়ে তোমার একটা অ্যাপ হতে পারে, তোমার কোম্পানির মেইন প্রোডাক্ট হচ্ছে গিয়ে অ্যাপ, তোমার কোম্পানির বিজনেসে আসে অ্যাপ থেকে। যেরকম বাংলাদেশের গুড এক্সাম্পল ইজ উবার, পাঠাও, ফুডপান্ডা। একটা ই-কমার্স সাইট হতে পারে যেরকম চালডাল.com, দারাজ.com। মোট কথা কোম্পানির প্রফিট যেভাবে করে আসে সেটা হতে হবে কোনো ডিজিটাল প্ল্যাটফর্মের থ্রুতে, সেখানে কোনো ফিজিক্যাল প্রোডাক্ট সেল করতে পারবে না। এরকম একটা কোম্পানিতে যদি তোমার কোনো টেকনিক্যাল নলেজ থাকে, যেরকম তুমি কোনো সফটওয়্যার ডেভেলপার, তুমি কোনো অ্যাপ ডেভেলপার, তুমি কোনো UI UX ডিজাইনার, তুমি কোম্পানিকে হেল্প করেছো ওই ওয়েবসাইটের ডিজাইনটা ঠিক করে দেওয়ার জন্য, হয়তো হেল্প করেছো অ্যাপের পারফরমেন্স ইনক্রিজ করার জন্য, অথবা তুমি মার্কেটিংয়ে কাজ করেছো, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল যে আমি ডিজিটাল মার্কেটিং এক্সপিরিয়েন্স ছিল আমার, যে তুমি ওই কোম্পানির মার্কেটিংয়ের কাজ করেছো, ওই কোম্পানির ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট করেছো, ওই কোম্পানির অ্যাপ ইনস্টলেশন বাড়িয়েছো, ঠিক আছে? এরকম হতে পারে। অথবা তুমি সেলসে কাজ করেছো, মানে তোমার কোনো টেকনিক্যাল নলেজ নাই, মানে আমার কোনো টেকনিক্যাল নলেজ নেই, আমি জানি না কিভাবে করে অ্যাপ বানাতে হয় বা কিভাবে করে ওয়েবসাইট বানাতে হয়, বাট আমি জানি কিভাবে করে ওই অ্যাপটাকে অনলাইনে প্রমোট করতে হয়, আমি জানি কিভাবে করে ফেসবুক অ্যাড ক্রিয়েট করতে হয়, আমি জানি কিভাবে করে তোমার টুকটাক এসইওর কাজ করা যায়, ঠিক আছে? সো এই ধরনের যদি তুমি মানে you don't have to be a technician, IT technician. You have to have the knowledge of working in a company. সেটা যে কোনো ডিপার্টমেন্টে হতে পারে, সেটা তোমার আইটি ডিপার্টমেন্ট, মার্কেটিং তো আমি আমারটা বললামই, অথবা তুমি হয়তো সেলসে কাজ করতা, হয়তো তুমি ওই কোম্পানিতে সেলসে কাজ করেছো এবং তুমি অনেক জায়গায় তুমি অনেক রোড শো করেছো, তুমি ওই অ্যাপটা সেল করার জন্য ট্রাই করেছো। যেরকম আমার মনে আছে আমি যখন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়তাম, তখন শাটেলের একটা মানে শাটেল ওয়াজ প্রমোটিং, তো তুমি তখন যদি এমনও হয়ে থাকে যে তুমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যখন ইভেন্ট হতো, শুধু নর্থ সাউথ ইউনিভার্সিটি না, শাটেল অনেক ইউনিভার্সিটিতে গিয়েছে, বিভিন্ন ধরনের বুথ বসিয়েছে টু প্রমোট দ্য অ্যাপ। তুমি যদি তার মধ্যে থেকেও একজন হয়ে থাকো যে হ্যাঁ তুমি ওই বুথে বসে তুমি শাটেলের অ্যাপটা সেল করেছো অথবা শাটেল সার্ভিসটা সেল করেছো, এবং সেটার জন্য কোম্পানি বেনিফিটেড হয়েছে, কোম্পানি তোমার দ্বারা 2টা হোক আর ধরো 20,000 নতুন কাস্টমার পেয়েছে, এমন যদি হয়ে থাকে তাহলে ইউ আর এলিজিবল টু অ্যাপ্লাই। সো মোট কথা হচ্ছে কি, আমি শর্ট করে বলি, খুব বেশি লেন্দি করে ফেলেছি। ব্যাপারটা হচ্ছে গিয়ে এমন একটা কোম্পানি যেটা ডিজিটাল প্রোডাক্ট সেল করে, তার আন্ডারে তুমি আইটি টেকনিশিয়ান হতে পারো, তুমি মার্কেটিং প্রফেশনালস হতে পারো, তুমি বিজনেস প্রফেশনালস হতে পারো, ঠিক আছে? যে কোনো সেক্টরে যদি তুমি কাজ করে থাকো, তুমি ইউ আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দিস ভিসা। কেন? কারণ ইউকে গভর্নমেন্ট চায় তোমার যদি নলেজ থাকে, যেহেতু আইটি ইন্ডাস্ট্রিটা গ্রো করছে এবং ইন ফিউচার এটার উপরে ডিপেন্ডেন্ট হবে পুরা ওয়ার্ল্ড, অলরেডি উই আর ডিপেন্ডেন্ট অন টেকনোলজি। সো ওরা চায় এমন মানুষকে ইউকেতে আনতে উইথ এভরি ফ্যাসিলিটিস, যারা কিনা এই ইন্ডাস্ট্রিটাকে গ্রো করতে হেল্প করবে, টেকনিক্যালি হোক, মার্কেটিংয়ে হোক, সেলসে হোক, ঠিক আছে? সো তোমার যদি এমন কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, মানে ইউ আর এলিজিবল টু অ্যাপ্লাই। নাও কোনো বয়সের রেস্ট্রিকশনস আছে কিনা? আছে,
তুমি যদি 18+ হও এবং 18+ to 50 ইয়ার্স পর্যন্ত তুমি অ্যাপ্লাই করতে পারবা। সো অনেকে আছে, আমার পরিচিত অনেক alumni আছে আমাদের, যারা কিনা প্রথমে হয়তো অ্যাকাউন্টিংয়ে জব করতো, তারপর হয়তো ডিজিটাল মার্কেটিং শিখেছে, 3-4 বছর কাজ করেছে, খুব ভালো কাজ করেছে কোনো একটা টেক কোম্পানির সাথে, এবং পরে সে গ্লোবাল ট্যালেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেছে। সো যেটা আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে কি, এমন না যে তোমার ক্যারিয়ারে একদম শুরু থেকেই টেক কোম্পানিতে কাজ করতে হবে। হতে পারে যে তুমি মাঝখানে তুমি প্রফেশন চেঞ্জ করেছো এবং তুমি নতুনভাবে ডিজিটাল মার্কেটিং অথবা একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখছো এবং তুমি কাজ করছো। সো তোমরাও হচ্ছে কি অ্যাপ্লাই করতে পারবা। কি কি সুবিধা পাচ্ছ গ্লোবাল ট্যালেন্ট ভিসায়, এটা হচ্ছে কি আমি এখন তোমাকে বলবো। গ্লোবাল ট্যালেন্ট ভিসা যখন তুমি ইউকেতে আসবা, তোমার উইদাউট এনি রেস্ট্রিকশনস তুমি কাজ করতে পারবা। তুমি আইটি রিলেটেড কাজও করতে পারবা। আইটি রিলেটেড কাজ না পেলে, মানে অফকোর্স তুমি যখন আসবা গ্লোবাল ট্যালেন্ট ভিসা পেয়ে আসবা, আসার সাথে সাথে তো তুমি খুব ভালো একটা অফিসিয়াল জব পাবা না। তুমি যে কোনো কাজ দিয়ে স্টার্ট করতে পারো এবং তুমি 5 বছর থাকতে পারো। আফটার 5 ইয়ার্স তুমি ILR পাবা। সো তুমি যখন গ্লোবাল ট্যালেন্ট ভিসা নিয়ে ইউকেতে আসবা, তুমি যে কোনো ধরনের কাজ করতে পারো। এমন না যে তোমার স্পন্সর্ড জব খুঁজতে হবে, এমন কোনো কোম্পানি খুঁজতে হবে যে তোমাকে স্পন্সরশিপ দিবে। মানে আমরা যারা স্টুডেন্ট হিসেবে এখানে এসেছিলাম, আমাদের মেইন চ্যালেঞ্জ ছিল হচ্ছে গিয়ে তোমার কিভাবে করে একটা স্পন্সরশিপ জব পাবো। আমার এখনো মনে আছে, যখন আমি স্টুডেন্ট ছিলাম, আমার লিঙ্কডইন প্রোফাইল ওয়াজ রিয়েলি নাইস এবং আমাকে অনেক রিক্রুটার রিচ আউট করতো এবং বলতো হচ্ছে গিয়ে, মানে আমাকে বিভিন্ন ধরনের জব অফার দিত। বাট যখন আমি বলতাম আমার স্পন্সরশিপ লাগবে, ওরা বলতো ও আওয়ার কোম্পানি ডাজন্ট স্পন্সর। মানে স্পন্সরশিপ জব পাওয়াটা ওয়াজ ডিফিকাল্ট। মানে আমি এলিজিবল ছিলাম, তারপর আমি চাকরি পাচ্ছিলাম না বিকজ আমার ভিসার প্রবলেম ছিল এবং আমার শুধুমাত্র ওই সমস্ত কোম্পানির জন্য মানে অ্যাপ্লাই করতে হতো যাদের স্পন্সরশিপ মানে লাইসেন্স আছে। বাট তুমি যদি গ্লোবাল ট্যালেন্ট ভিসা নিয়ে আসো এই দেশে, তোমার কোনো ধরনের স্পন্সরশিপ জব ছাড়াই তুমি হচ্ছে এখানে কাজ করতে পারবা, যে কোনো ধরনের কাজ করতে পারবা। তুমি যদি মনে করো যে তুমি কাজ করবা না, তুমি ব্যবসা করবা, ইউ ক্যান স্টার্ট ইউর ওন বিজনেস। তুমি যদি মনে করো তুমি ব্যবসাও করবা না, কাজও করবা না, স্টাডি হিয়ার, ডু ইউর PhD, ডু ইউর মাস্টার্স, ডু ইউর ব্যাচেলর, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। এছাড়া তুমি যদি মনে করো তোমার অনেক টাকা আছে, তুমি ইউকের যে লিভিং এক্সপেন্স সেটা তুমি ইজিলি বেয়ার করতে পারবো, তোমার শুধু বিদেশে এসে থাকতে হবে। You can choose not to study, not to work, not to do any business, just stay here and after 5 years you get the ILR. ঠিক আছে? ILR হচ্ছে কি indefinite leave to remain in UK, যেটা কিনা অন্যান্য কান্ট্রিতে PR বলা হয়। সো ওইটা পাওয়ার ঠিক 1 বছর পরে তুমি হচ্ছে কি ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। সো দিস ইজ ওভারঅল হোয়াট ইজ গ্লোবাল ট্যালেন্ট ভিসা, কারা কারা এলিজিবল এবং কি কি সুবিধা আছে এই ভিসা নিয়ে এই দেশে আসলে। আমি এর পরের ভিডিওগুলোতে যেটা করব হচ্ছে কি, এর সাথে আরও অ্যাড করব কীভাবে মানে কী ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লাই করতে হয় গ্লোবাল ট্যালেন্ট ভিসাতে এবং কারা তোমাকে এন্ডোর্স করবে, কিভাবে করে ডকুমেন্ট তোমার রেডি করতে হবে, কিভাবে করে তুমি যারা কিনা ব্যাচেলর করছো, যারা কিনা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করছো সাথে সাথে, তারা কিভাবে করে এটার সাথে তুমি কি কি কাজ করলে তুমি হচ্ছে কি এলিজিবল হতে পারবা গ্লোবাল ট্যালেন্ট ভিসার জন্য, এগুলো নিয়ে আমি নেক্সট ভিডিওগুলো করবো। সো আপাতত দিস ইজ জাস্ট আ ব্রিফ ভিডিও অ্যাবাউট গ্লোবাল ট্যালেন্ট ভিসা। নেক্সট ভিডিওগুলো অবশ্যই দেখবা টু গেট আ ডিটেইলড আইডিয়া।